আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এদিকে দীপা আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে এখনই গিলে খাবেন। ওর মুখ থেকে কথাটা শেষ হতেই হঠাৎ আমি ওর হাত ধরে টেনে বিছানার উপর ফেলে দেই। এক টানে বুক থেকে অন্যটা সরিয়ে দেই। দীপা তৎক্ষণাৎ দু হাতে বুক ঢেকে নেয়। আমি নেশাতুর চোখে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি হাতে বুক ঢাকছো কেন? আমি তো তোমার স্বামী। স্বামীর কাছে গিয়ে লজ্জা পেতে হয়? হাত সরাও আর আমাকে নয়ন ভরে দেখতে দাও। এই বলে এক পা দুপা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। দীপা বলে, এই আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো, নাকি আবার আপনার মাথার সবকিছু আওলা ঝাওলা হয়ে গেছে? আমি বললাম, আমি বলছি হাত সরাও। দীপা বলে, একদম কাছে আসবেন না। আর আমি হাত সরাবো কেন? আমি আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমি আপনাকে স্বামী হিসেবে কখনো মেনে নেব না। জোর করে কাউকে বিয়ে করলে তার স্বামী হওয়া যায় না। স্বামী হতে যোগ্যতা লাগে, যেটা আপনার মাঝে নেই। তাই বলছি, আমাকে ছেড়ে দিন। আমি বললাম, তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে বিয়ে করেছি, এতটুকুই ব্যাস। তুমি আমাকে স্বামীর অধিকার দিলে কি দিলে না, তার তোয়াক্কা আমি করি না। আমি যখন যা চাইবো, যা বলবো, তুমি ঠিক তাই তাই করবে, আর আমাকে জ্ঞান দিতে আসবে না। এখনো বলছি, হাত সরাও। দীপা বলে, না, আমি হাত সরাবো না। কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই না, মোটেও না। আমি বললাম, দেখো দীপা, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। দীপা বলে, কেন, কি করবেন আপনি? আমি বললাম, আমি কি করতে পারি আর না করতে পারি সেই কৈফত আমি তোমাকে দেব না। ভালো ভালো বলছি, বুক থেকে হাত সরাও। দীপা আমার চোখ দেখে ভয় পেয়ে গেল, কারণ রাগে আমার চোখ দুটো লাল হয়ে গেছে। দীপা হাত সরিয়ে নিল, চোখ দুটো জলে ভরে এসেছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। আমি সেই তোয়াক্কা করলাম না। দু হাতে বিছানায় ভর দিয়ে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। দীপা একটু একটু করে বিছানার উপর শুয়ে পড়ল। আমিও ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ওর বুকের উপর লুটিয়ে পড়লাম। দীপা দু হাত মাথার দুই পাশে এলিয়ে দিয়ে মুখ ফিরিয়ে নিল। আমি ওর গাল চেপে ধরে আমার দিকে ফিরিয়ে নিলাম। তখনই দুজন চোখাচোখি হলাম। দীপার চোখে জল আর আমার চোখে কামের নেশা। দীপা বেশ বুঝতে পারলো এখন আমি ওর সাথে কি করব। আমি ওর কপালে একটা আলতো করে চুমো দিলাম। দীপা চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিল। আমি এক এক করে ওর গালে, কপালে, ঠোঁটে কিস করলাম। ওর কানের লতিতে কিস করে নাক ঘষতে লাগলাম। ধীরে ধীরে ছোট ছোট কিস করতে করতে কামড় বসিয়ে দিলাম। দীপা কুকিয়ে ওঠে, আমার মাথা চুল খামছে ধরে। ছোট ছোট কিস করতে করতে ওর বুকের মাঝখানে এসে থামলাম। সেখানে অনেকগুলো চুম্বন করলাম। আমার দু হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ ওভাবে থেকে মুখ তুলে দীপার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে আমার ভালোবাসা উপভোগ করছে। তার মানে আমার ভালোবাসার ছোঁয়ায় তাকে ব্যাকুল করে তুলেছে। সেও যে এখন আমাকে চাইছে, সেটার বুঝতে বাকি রইল না। এটাই তো আমি চেয়েছিলাম। হঠাৎ আমি ওকে ছেড়ে দিয়ে উঠে বসলাম। দীপা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। তাতেই ওর বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। বুঝতে পারলাম বেশ উত্তেজিত হয়ে আছে। এটা দেখে আমি মুচকে হাসলাম। আমি বললাম, কি হলো, খুব ইচ্ছে করছে না কাছে পেতে? কিন্তু আমি তো আসবো না। আমার কথায় দীপার ধ্যান ভাঙলো। সে অপ্রস্তুত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে হালকা হাসি ফুটিয়ে বললাম, তোমাকে শাস্তে কে বলেছে? আমার প্রশ্ন শুনে দীপা তো অবাক। সে বুঝতে পারছে না আমি ওকে কি বলতে চাইছি। দীপা বলে, মানে? আমি বললাম, তুমি যেভাবে সেজেছো না, আমাকে হয়তো পাগলা করাতে যেতে হবে। তোমার এই রূপ দেখে আমি পাগল হয়ে যাব। একটু রসিকতা করে বললাম, ওকে বুঝতে দিলাম না যে সত্যি ওকে সুন্দর লাগছে। দীপা বলে, দেখুন, এসব ডায়লগ মারা বন্ধ করুন। এসব ডায়লগ মুভিতে মানায়, আপনার মুখে না। আমি আবার ওর হাত চেপে ধরলাম বিছানায়। ওর উপর ঝুঁকে বললাম, তুমি কি ভাবছো আমি তোমাকে মুভির ডায়লগ শোনাচ্ছি? দীপা বলে, তা নয়তো কি, এখন আমাকে ছেড়ে দিন, না হলে তো আপনার রাগ আমার উপর ঝরাতে 1 মিনিট দেরি করবেন না। আমি বললাম, কেন, আমার বুকে শুয়ে থাকতে তোমার ভালো লাগছে না? দীপা বলে, এসব আজব পেঁচাল বন্ধ করুন। এখন কোথায় যাবেন সেখানে নিয়ে চলুন, একটু পরে আবার হসপিটালে যেতে হবে। আমি বললাম, আমার মন কোথাও যেতে চাচ্ছে না। মন চাচ্ছে তোমাকে দু চোখ ভরে দেখি, তোমাকে সামনে বসিয়ে রাখি। ইচ্ছে করছে তোমার পাশে বসে দু চোখ ভরে দেখি আজীবন। দীপা বলে, ওরে বাপরে, আমি এটা কখনোই পারবো না। আমার খুব খিদে লেগেছে। এখন আপনি যদি আমাকে খাওয়াতে না নিয়ে যান, তাহলে আমি রান্না বসিয়ে দেব, কারণ আমার খুব খিদে পেয়েছে। আমার খিদে পেলে আমি কান্না করে দেই। আমি বললাম, তুমি তো ছোট বাচ্চা, কান্না ছাড়া আর কি করতে পারো সেটা আমি ভালো করেই জানি। ওকে, এখন চলো। দীপা বলে, না, আমি যাব না। আপনার সাথে তো একদম যাব না। আপনি আমাকে ছোট বাচ্চা বললেন কেন? আমি বললাম, তার জন্য রাগ করে না খেয়ে থাকবে? দীপা বলে, কে বলেছে আমি রাগ করে না খেয়ে থাকবো? আমি রান্না করে খাবো, কিন্তু আপনার সাথে যাব না। আমি বললাম, আচ্ছা, আমার ভুল হয়েছে, এখন চলো, এখানে কোনো কথা হচ্ছে না। যা কথা হবে গাড়িতে বসে আর রেস্টুরেন্টে খাওয়ার সময়। দীপা বলে, না, আমি আপনার সাথে যাচ্ছি না। আমি বললাম, আরে বাবা, তার জন্য এত রাগ করতে হবে না। আমি হাত জোর করে বলছি, চলো। দীপা বলে, থাক, আর ন্যাকামো করতে হবে না। আমি বললাম, আমার সব কিছুই তো তোমার কাছে ন্যাকামো মনে হয়। এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার। হয়তো তোমার অনেক খিদে লেগেছে, চলো। দীপা আর কথা বাড়ালো না। সে বুঝতে পেরেছে এখন কিছু বললে শুধু কথা বাড়বে, তার চেয়ে ভালো চুপচাপ গিয়ে গাড়িতে বসি। নানান কথা ভাবতে ভাবতে দীপা গিয়ে গাড়িতে বসে। আমিও কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়িতেও আমাদের মাঝে কোনো কথা হলো না।
একসময় একটা নামি দামি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। আমি বললাম, আমরা চলে এসেছি, নামো। দীপা গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো সে এত দামি রেস্টুরেন্টে কখনো আসেনি, তাই একটু অবাকই হয়েছে। আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, এরকম অবাক হওয়ার কিছুই নেই, বুঝেছো ম্যাডাম? এখন ভেতরে চলো, অনেক খিদে লেগেছে। দীপা চুপচাপ আমার সাথে ভেতরে আসে, কিন্তু কোনো কথা বলছে না। রেস্টুরেন্টে ওর পছন্দের সব খাবার অর্ডার করলাম। একসময় খাওয়া দাওয়া শেষ করে বাহিরে এলাম। আমি বললাম, এখন তো বিকেল 3টা বাজে, এখনই হসপিটালে যাবে নাকি? দীপা বলে, এখনই হসপিটালে যাব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেটা আমাকে করতে হবে। আমি বললাম, কি কাজ বলো আমাকে, আমি করে দিচ্ছি। দীপা বলে, সেটা একান্তই ব্যক্তিগত, আপনাকে বলা যাবে না। আমি বললাম, ঠিক আছে, তোমার যেহেতু পার্সোনাল কাজ, সেহেতু আমি চুপ করে থাকাই ভালো। এখন বলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে। দীপা বলে, আপনি এখন আপনার বাসায় যান, কারণ কয়েকদিন থেকে তো আপনি আমার সাথেই ঘুরঘুর করছেন। আপনার জন্য হয়তো টেনশন করছে সবাই, আমার চিন্তা করবেন না, আমি আমার কাজ শেষ করে হসপিটালে চলে যাব। আপনিও সন্ধ্যার দিকে হসপিটালে চলে আসবেন। আমি বললাম, তাই বলে আমি তোমাকে এখানে একা রেখে বাসায় চলে যাব? এটা কখনো হতে পারে না। তুমি আসলে আমি তোমাকে হসপিটালে নামিয়ে দিয়ে তারপর বাসায় যাব। দীপা বলে, দেখুন আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আপনি এখন বাসায় যান। আমি বললাম, তাই বলে? দীপা বলে, আপনি শুধু শুধু টেনশন করছেন, এর আগেও আমি একা চলাফেরা করেছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি এখন আসুন। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলাম। দীপাকে বিদায় জানিয়ে চলে এলাম। এদিকে আমি চলে আসার পরে দীপা ফার্মেসিতে গেল মেডিসিন কেনার জন্য। মেডিসিন নিয়ে সোজা রিক্সা করে হসপিটালে চলে এলো। দীপা কেবিনে প্রবেশ করতেই মা বলে, কিরে মা, বাসার সব ঠিকঠাক আছে তো? দীপা বলে, হ্যাঁ মা, বাসার সব ঠিক আছে, বাসা একদম পরিষ্কার করে তারপর এখানে এসেছি। মা বলে, আমার জন্যই তোকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাই না রে মা? দীপা বলে, তুমি যদি আরেকবার এসব কথা বলেছো, তাহলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখন আবার বাসায় চলে যাব। মা বলে, আচ্ছা অনেক হয়েছে, এত রাগ করে লাভ নেই, ডক্টর এসে বলে গিয়েছিল মিলনকে নাকি কালকে রিলিজ দিয়ে দেবে। দীপা বলে, কিন্তু মা, হসপিটালে তো কিছু টাকা বাকি আছে, সেটা দেওয়া হয়নি। মা বলে, সে টাকা একটু পরে দিলেও হবে। দীপা বলে, ও আচ্ছা। তারপর মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে দীপার মন পড়ে আছে আমার কাছে। সে বারবার কেবিনের দরজার দিকে তাকাচ্ছে, কারণ সে বলেছিল আমাকে সন্ধ্যার দিকে যেতে, কিন্তু আমি এখনো আসিনি। দীপা মাকে বলে, মা আমি একটু আসছি। মা বলে, এখন আবার কই যাবি? দীপা বলে, কোথাও না, বাইরে যাব আর আসবো। মা বলে, ওকে, তাড়াতাড়ি আয়। ওকে বলে দীপা বেরিয়ে এলো। সে বাইরে এসে আমার গাড়ি কোথাও দাঁড়ানো আছে কিনা সেটা চেক করলো, কিন্তু না, আমার গাড়ি কোথাও দেখতে পেল না। দীপা মনে মনে বলে, তার মানে উনি এখনো আসেনি, ওনার তো আসার কথা ছিল, কিন্তু আসলো না কেন? ওনার আবার কিছু হলো না তো? কিন্তু আমার এমন লাগছে কেন? আমি তো ওনাকে স্বামী হিসেবে মেনে নেইনি, তাহলে বারবার ওনার কথা মনে পড়ছে কেন? তারপরও দীপার মন মানছে না, তাই সে হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখতে লাগলো আশেপাশে কোথাও আমার গাড়ি দেখা যায় কিনা। কিন্তু না, তাতেও সে ব্যর্থ, কোথাও আমার গাড়ি নেই। হতাশ হয়ে ফিরে এলো হসপিটালে। শুধু তাই নয়, এভাবে কয়েকবার সে হসপিটালে বাইরে এসেছে আমি এসেছি কিনা তা দেখার জন্য, কিন্তু বারবার হতাশ হয়ে ফিরে যাচ্ছে। ওর মনটা কেমন জানি আনচান আনচান করছে, আমার কিছু হলো না তো? এই 3 দিন আমি ওকে চোখের আড়াল করতে চাইনি, কিন্তু এখন কেন আমি আসছি না? এইসব নানান কথা ভাবতে ভাবতে সে আনমনে পথ চলছিল। হঠাৎ কেউ একজন পেছন থেকে ওর চোখ চেপে ধরে। দীপা কিছুটা অবাক হয়। সর্বপ্রথম সে আমাকেই মনে করলো। সে ভেবেছে আমি হয়তো পেছন থেকে ওর চোখ চেপে ধরেছি। চোখের উপর থাকা হাতগুলোর উপর সে হাত বুলিয়ে দেখল, না, এটা কোনো পুরুষের হাত না, এটা কোনো মেয়ের হাত। কিন্তু কে হতে পারে বুঝতে পারছে না। দীপা বলে, কে? আগন্তুক বলে, ভেবে বল আমি কে। এই কণ্ঠস্বর দীপার খুব চেনা। দীপা বলে, সীমা। সীমা একগাল হাসি দিয়ে চোখ ছেড়ে দিয়ে বলে, বাবা, চিনে ফেলেছিস দেখছি, তুই কিভাবে বুঝলি আমি? দীপা মলিন একটা হাসি দিয়ে বলে, চিনবো না কেন, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে না চিনলে আর কাকে চিনবো বল? তা তুই হঠাৎ হসপিটালে, কি হয়েছে, কোনো সমস্যা? সীমা বলে, তেমন কোনো সমস্যা না, একটু চেক আপ করাতে এলাম, কিন্তু তুই এখানে কেন? দীপা সীমাকে সব খুলে বলে। সব শুনে সীমা বলে, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একটিবারও বললি না, এই বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড? দীপা বলে, সরি রে, ভাইটাকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়লাম, কি করব না করব হুঁশ ছিল না। তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ভালো মিটে গেছে। এটাই যা রক্ষা, আমার কথা সব লুকিয়ে গেছে, সেটা সে শেয়ার করেনি। কেন জানি মনের ভেতর থেকে একটা ভয় কাজ করছে, তাই সে মুখ ফুটে বলতে পারেনি আমার কথা। এভাবে কিছুক্ষণ বান্ধবীর সাথে কথা বলে হসপিটালের ভিতরে চলে গেল। মা বলে, কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? দীপা বলে, হসপিটালের বাইরে সীমার সাথে দেখা হলো, ওর সাথে একটু কথা বলছিলাম। মা বলে, সীমা এখানে এসেছিল কেন, কি হয়েছে ওর, ও ঠিক আছে তো? দীপা বলে, তেমন কিছু না, একটু চেক আপ করাতে এসেছিল, এমনিতেও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এইভাবে মা মেয়ে কথা বলে সময় কাটালো। রাতে আর কেউ বাসায় যায়নি, দুজনে হসপিটালে থেকে গেল। মা রাতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দীপার চোখে ঘুম নেই, সে শুধু আমার কথা ভাবছে। এই 3 দিন আমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা ভাবছে। জোর করে হলেও ওর আর আমার বিয়েটা হয়েছে, তাই নিয়ে সে জল্পনা কল্পনা করছে। সে জানে না তার ভাগ্যে কি আছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। মা আর ছোট ভাইয়ের জন্য নাস্তা নিতে বাইরে এলো। বাইরে এসে প্রথমে আমার গাড়ি চেক করলো, আমি এসেছি কিনা সেটাই দেখতে চাইছিল, কিন্তু না, আমি এখনো আসিনি।
এবার ওর খুব চিন্তা হতে লাগলো আমাকে নিয়ে, কারণ আমি খুব বদমেজাজি, রাস্তাঘাটে যে কোনো সময় অঘটন ঘটাতে পারি। তাই ওর খুব চিন্তা হচ্ছে, আর মনে এসব ভাবছে আর হাঁটছে। হঠাৎ কেউ পিছন থেকে ওর হাত টেনে ধরলো। ও কিছুটা ভয় পেয়ে গেল, কারণ এত সকালে এই এলাকায় তেমন কেউ আসে না, খুবই নির্জন পরিবেশ, আশেপাশে কোনো মানুষ নেই। তাহলে ওর হাত পিছন থেকে কে ধরলো? কোনো বাজে ছেলের খপ্পরে পড়লো না তো? ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো। তাকিয়ে সে অবাক হয়ে যায়, কারণ পিছন থেকে আমি ওর হাত টেনে ধরেছি। ওর অবাক হওয়ার কারণ ছিল আমার পরিস্থিতি দেখে। কাল সারা রাত আমি ঘুমাইনি, মাথার চুল উস্কো খুস্কো, চোখগুলো করমচার মতো লাল হয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে। সে বুঝতে পারলো আমার সাথে কিছু একটা হয়েছে। দীপা আমার হাত ছাড়ার বদলে শক্ত করে ধরলো। আমার দিকে ঘুরে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে কাল সারা রাত আপনি ঘুমাননি। কি হয়েছিল বলুন তো? আমি বললাম, কই কিছু না তো, আমি ঠিক আছি। তুমি এদিকে কোথায় যাচ্ছ? দীপা বলে, আমি তো নাস্তা আনতে যাচ্ছি, কিন্তু আপনার কিছু একটা হয়েছে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে বলুন না। আমি বললাম, ছাড়ো না ওসব কথা, তুমি না নাস্তা আনতে যাচ্ছ, চলো আমিও যাব তোমার সাথে। তারপর দুজন একসাথে নাস্তা আনতে গেলাম। দীপার আর সাহস হলো না আমাকে প্রশ্ন করার, কারণ বেশি প্রশ্ন করলে হয়তো আমি রেগে যেতে পারি। তাই কোনো প্রশ্ন না করে চুপচাপ আমার সাথে চলতে লাগলো। দুজনে নাস্তা নিয়ে হসপিটালে ফিরে এলাম। আমি বাহিরে দাঁড়িয়েছিলাম, দীপা নাস্তা নিয়ে ভিতরে চলে যাচ্ছে। আমি পেছন থেকে ডেকে বললাম, নাস্তা রেখে তাড়াতাড়ি বাইরে এসো, আমি অপেক্ষা করছি। আমার কথা শুনে দীপা ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। খাবারগুলো রেখে মাকে কোথাও যাচ্ছি বলে চলে এলো। এসে গাড়িতে উঠে বসে। আমার চেহারার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায় না, তাই চুপচাপ বসে থাকে। আমিও কোনো কথা বললাম না, কারণ আমার কথা বলতে ইচ্ছে করছে না। কাল বাসায় যাওয়ার পর বাবা খুব বকেছিল, তাই মনটা খুব খারাপ। এদিকে দীপার কথা খুব মনে পড়ছিল। জানি না কোন এক অমুক টানে ওর সঙ্গ পেতে ইচ্ছে করে, ওকে দেখতে ইচ্ছে করে, ওকে ছুতে ইচ্ছে করে। মন চায় সারাক্ষণ ওকে নিজের পাশে নিজের সাথে রাখি। এর নাম কি ভালোবাসা? এটাকে কি বলে ভালোবাসা? তাহলে কি আমি দীপাকে ভালোবেসে ফেলেছি? না, এটা তো কখনোই সম্ভব না। যে মাহিন কিনা মেয়েদের থেকে পালিয়ে বেড়ায়, সে মাহিন কিনা খুবই সাধারণ একটা সিম্পল মেয়ের জন্য ব্যাকুল হয়ে থাকে। এটা কি করে হতে পারে? কিন্তু ভাববার বিষয় হলো যে দীপা কি চায়, সেও কি আমার মতো আমাকে ভালোবাসে? নানান কথা চিন্তা করতে করতে দীপাকে নিয়ে বাসায় চলে এলাম। আমি বললাম, বাসায় চলে এসেছি, নামো। দীপা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে পড়লো। এই বাড়িটা ওর খুব চেনা। এই সেই বাড়ি যে বাড়িতে আমি ওকে তুলে নিয়ে বিয়ে করেছিলাম। এই সেই বাড়ি যে বাড়িতে শুধুমাত্র 10,000 টাকার জন্য নিজের দেহ বিলিয়ে দিতে হয়েছে, অন্যের শয্যাশায়ী হতে হয়েছে। সে বাড়ি দীপা কিভাবে ভুলে যাবে? তাই সে চোখ বড় বড় করে চারিদিক দেখছে। হয়তো তার দুদিন আগের কথা মনে পড়ছে। ওকে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখে আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? চলো ভেতরে। দীপা বলে, কিছু না, এমনিই দেখছিলাম, চলুন। এই বলে সে আমার পিছু পিছু আসতে লাগলো। দীপা মনে মনে ভাবে, কাল রাতে হয়তো কোনো নারীর সঙ্গ পায়নি, তাই আমাকে নিয়ে এসেছে। মানুষ কতটা নিচু হতে পারে, শুধু একটা দেহ ভোগ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই ভেবে ওর চোখের কোণ ভিজে এলো। আমি ওকে নিয়ে রুমে চলে এলাম। আমি বললাম, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। দীপা ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগলো। আগে এই রুমে থাকা সত্ত্বেও ভালো করে দেখেনি। রুমটা বেশ গোছালো, দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। নিশ্চয়ই কোনো কাজের লোক আছে। সে এসে হয়তো ঘরদুয়ার পরিষ্কার করে দিয়ে যায়। কিছুক্ষণ পর আমি বেরিয়ে এলাম ফ্রেশ হয়ে, খালি গায়ে আর কোমরে টাউল জড়ানো, মাথার চুলগুলো ভিজে, মুখে বিন্দু বিন্দু পানি। দীপা আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। এমন রূপে সে আমাকে কখনো দেখেনি। গোসল করলে মানুষের সৌন্দর্য একটু বেড়ে যায়। সেদিন হয়তো সে আমাকে গোসল করিয়ে দিয়েছিল, কিন্তু ততটা খেয়াল করেনি। তবে আজ আমাকে দেখে সে চোখ সরাতে পারছে না, মনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আমি ওর দিকে এক ঝলক তাকিয়ে আলমারি খুলতে খুলতে বললাম, কি হলো, অমন করে কি দেখছো? দীপা তৎক্ষণাৎ চোখ সরিয়ে বলে, কই কিছু না তো। দীপা মনে মনে বলে, আপনার যতই রূপ থাকুক না কেন, আপনি যে একটা মানুষ রূপে জানোয়ার তা আমার জানা হয়ে গেছে। এই তো একটু পরে ঝাঁপিয়ে পড়বেন আমার উপর, নিজের চাহিদা পূরণ করার জন্য। তার জন্যই তো আমাকে নিয়ে এসেছেন। যার নেশা কিনা মেয়েদের সঙ্গ, তার থেকে অন্তত অন্য কিছু আশা করা যায় না। আমি কাপড় পরে দীপাকে বললাম, ওখানে দাঁড়িয়ে না থেকে বিছানায় উঠে বসো। এই কথা শুনে দীপার মনের ভেতর টিপ টিপ করে উঠল, কারণ সে যে আমার ভোগের পাত্রী হতে চলেছে এখন। দীপা ভয়ে ভয়ে বলে, বিছানে উঠে বসবো কেন, আমি এখানে ঠিক আছি। আমি বললাম, বিছানে উঠে বসতে সমস্যা কোথায়? দীপা বলে, কেন বলুন তো, আপনার মতলব কি? আমি বললাম, মতলব কি মানে? দীপা বলে, আমি বেশ বুঝতে পারছি আপনি কি চাইছেন। দেখুন, আমি ওইসব কিছু করতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, ওইসব মানে কি বলতে চাইছো? দীপা বলে, ওইসব মানে আপনি বুঝেন না, যার জন্য আপনি আমাকে বিয়ে করেছেন, এজন্য কি আপনি আমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছেন? দেখুন, আমি আপনার ওইটা সহ করতে পারি না, তাই বলছি আমাকে আবার হসপিটালে দিয়ে আসুন। আমি বললাম, তুমি সবসময় ওইসব নিয়ে পড়ে থাকো কেন? আমি তোমাকে বিছানায় উঠে বসতে বলেছি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। বিছানায় উঠে বসলে যে আমি তোমার সাথে শারীরিক মিলন করব তা কিন্তু নয়। ওইটা করার হলে বিছানা ছাড়াও করতে পারি, দেখবে নাকি, করে দেখাবো? দীপা বলে, এই একদম না, আমি ওইসব করার জন্য একদম প্রস্তুত না। এমনি আমার মেজাজটা খুব খারাপ ছিল বাবার বকা খেয়ে, এখন ওর কথা শুনে আরও মেজাজ খারাপ হয়ে গেল। ও সবসময় নেগেটিভ ভাবে কেন? পজিটিভ কিছু কি ওর মাথায় আসে না?
নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। ওর সামনে গিয়ে কষে একটা থাপ্পড় মারলাম। দীপা তাল সামালতে না পেরে পড়ে যায়। থাপ্পড়টা আমি খুব জোরেই মেরেছি, যার ফলে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। ধীরে ধীরে গালের অংশটা লাল হতে হতে কালো হয়ে গেল। থাপ্পড় মারার জায়গায় রক্ত জমাট বেঁধে গেল। ওকে থাপ্পড় মারার পর আমার হাতটা ব্যথা টনটন করে উঠল। আমি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছি। আমি দীপার বাহু শক্ত করে চেপে ধরে বললাম, কি ভাবো নিজেকে আর কি ভাবো আমাকে? নারী আসক্ত পুরুষ, তুমি একটু নিজে ভেবে দেখো তো, তোমার কোনো যোগ্যতা আছে আমার বউ হবার? তারপরও তুমি আমার বউ হয়েছ, এটা তোমার সৌভাগ্য বলে মনে করো। আমি বলেছি যখন যা বলবো তখন তাই শুনবে, আমার কাছে কৈফিয়ত চাইবে না। আমি কাউকে কৈফিয়ত দিয়ে চলি না। বারবার বলেছি আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, তারপরও তুমি বারবার আমার রাগ উঠিয়ে দাও, কেন এমন করো তুমি? এই বলে হাতের ঝাটকা দিয়ে ওকে ফেলে দিলাম আবার। দীপা আবারও মেঝেতে লুটিয়ে পড়ে। সে অঝরে কাঁদছে। আমার থাপ্পড়ে যতটা না ব্যথা পেয়েছে তার চেয়ে দ্বিগুণ আঘাত পেয়েছে আমার কথায়। আমি বললাম, যাও বিছানায় উঠে বসো। এবারের কথায় কাজ হলো। দীপা চুপচাপ উঠে বিছানায় বসে। আমি বললাম, প্রথমবার কথাটা শুনলে হয়তো থাপ্পড়টা খেতে না। দীপা তখনও চুপচাপ কেঁদে যাচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ ওর পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, পাগুলো একটু লম্বা করে বসো। দীপা আমার কথা মতো পাগুলো লম্বা করে বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে বললাম, মাথায় হাত বুলিয়ে দাও। কাল রাতে ঘুমোতে পারিনি, এখন একটু ঘুমোবো, তাই তোমাকে নিয়ে এসেছিলাম, যাতে তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে পারি। এই বলে চুপ হয়ে গেলাম। দীপা কিছু না বলে মাথায় হাত বুলাতে থাকলো। সে তার ভুল বুঝতে পারলো। আসলে তার ধারণা ভুল ছিল। দীপা মনে মনে বলে, নিজের দোষে থাপ্পড়টা খেলাম। কেন যে সবসময় রং জিনিসটা ভাবি আল্লাহই জানে। আমি এতক্ষণ উল্টোমুখী হয়ে শুয়েছিলাম। এবার আমি দীপার দিকে মুখ করে ওর কোলে মুখ গজে দিলাম। দীপা কিছুটা শিহরে উঠল আমার পরশে। সাথে সাথে মাথায় হাত বুলানো বন্ধ হয়ে গেল। আমি চোখ বন্ধ রেখে বললাম, কি হলো, মাথায় হাত বুলানো বন্ধ করলে কেন? দীপা মনে মনে বলে, এমন করে শুয়ে থাকলে কিভাবে হাত বুলাবো? আমি বললাম, কি হলো? দীপা বলে, না মানে একটু শরীর ঘুমোলে ভালো হতো, আমার কাছে কেমন যেন অস্বস্তি হচ্ছে। আমি ওর কথায় উঠে বসলাম। আমি বললাম, তাহলে তুমি শুয়ে পড়ো। দীপা অবাক হয়ে বলে, শুভ মানে? আমি বললাম, আরে এত প্রশ্ন করো কেন, তোমাকে যেটা বলছি সেটা করো না। দীপা চুপচাপ বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ ওর বুকে মুখ গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি বললাম, এবার হাত বুলিয়ে দাও। দীপা মনে মনে বলে, এটা কি হলো? আগেই তো ভালো ছিল, এখন তো আরো সমস্যা বাড়লো। এই জন্যই বলে অতি চালাকের গলায় ধরি। কিন্তু এই লোকটা মুখ গুজে দিয়ে নাক ঘষছে কেন? আমার তো কেমন কেমন লাগছে, হাত পা কেমন যেন গরম হয়ে আসছে। বলবো এরকম না করার জন্য? যদি আবার মারে? একটু আগে যে থাপ্পড়টা দিয়েছে তা খেয়ে আমি আধমরা হয়ে আছি। এখন যদি আরেকটা দেয় তাহলে ইহলোক ছেড়ে পরলোকে গমন করব। কি করি ধ্যাত্তেরি, কোনো বুদ্ধিমাতায় আসছে না। এদিকে দীপার নড়াচড়ার কারণে আমার ঘুম আসছে না। আমি বললাম, উফ দীপা, হচ্ছেটা কি? এমন নড়ছো কেন? আমি ঘুমোতে পারছি না। দীপা বলে, আমি একটা কথা বলি? আমি বললাম, বলো। দীপা বলে, না মানে বলছিলাম কি, কথাটা বললে আপনি আবার মারবেন না তো? আমি বললাম, না মারবো না, বলো কি বলবে। দীপা বলে, আপনি এরকম করছেন কেন? এভাবে নাক ঘষলে আমার কেমন কেমন জানি লাগে। আমি বললাম, ঠিক আছে, কিছু করব না, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। দীপা বলে, জি দিচ্ছি। এই বলে দীপা মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ওর হাতের ছোঁয়ায় যেন ভালোবাসার পরশ ছিল, তাই আমার ঘুম আসতে বেশি সময় লাগলো না। ওর কমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এদিকে দীপাও আমার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে আমার মাথাটা তার বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম যখন ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা। তার মানে আমরা দুজন আজ সারাদিন ঘুমিয়েছি। আমি রাতে না ঘুমিয়েছিলাম, তাই আমার এত ঘুম হচ্ছে। কিন্তু দীপা, তার এত ঘুম কোত্থেকে আসলো? সেও কি আমার মতো রাত জেগেছে নাকি? আমার ঘুম ভাঙলেও আমি ওকে ছেড়ে উঠলাম না। তখন আমি ওর কোমর জড়িয়ে ধরে শুয়ে আছি। দীপা আমার মাথাটা শক্ত করে জড়িয়ে আছে। ওর হার্টবিটের ধুক ধুক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তাই আমার মুখটা গুজে দিলাম ওর বুকের মাঝখানে। কিছুক্ষণ ওভাবে থেকে মনে মনে চিন্তা করলাম, মেয়েটা তো আজ সারাদিন না খেয়ে আছে, ও তো খিদা সহ করতে পারে না, কিন্তু ওর হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ইচ্ছে করছে না। ভাবলাম নিজে থেকে না উঠে ওকে ডাকি। আমি বললাম, দীপা, এই দীপা, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কোনো সাড়া নেই। সে গভীর ঘুমে মগ্ন। এইবার আমি একটু জোরেই ডাকলাম, দীপা, এই দীপা, দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের ওঠা উচিত। দীপা নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আরে মা, ডাকছো কেন? আর একটু ঘুমাই না? কাল রাতে একটু ঘুমাতে পারিনি। ওর কথা শুনে তো আমি অবাক। কাল রাতে ঘুমোতে পারিনি মানে? আমিও প্রশ্ন করলাম, কেন ঘুমোতে পারোনি? দীপা চোখ বন্ধ রেখে বিড়বিড় করে বলে, হসপিটালে কেউ ঘুমোতে পারে? তাছাড়া কাল রাতে ওনার কথা খুব মনে পড়ছিল, উনি আসবে বলেও আসেনি, টেনশন হচ্ছিল খুব। ওর মুখে এই কথা শুনে আমার মুখে খুশির হাসি। তার মানে সে আমাকে নিয়ে ভাবে। আর এটাও বুঝতে পারলাম ও ঘুমের ঘরে বকবক করছে, তাহলে এই অভ্যাসটাও আছে। হঠাৎ দীপা আবার বলে ওঠে, মা, এই নরম কোলবালিশটা কোথায় পেলে? কি আরাম জড়িয়ে ধরে ঘুমোতে। এবার আমি না হেসে পারলাম না, জোরে হেসে উঠলাম। আমার হাসির শব্দে দীপার ঘুমের রেশ কেটে গেল। চোখ খুলে দেখে সে আমাকে জড়িয়ে আছে আর আমি হাসছি। তৎক্ষণাৎ সে আমাকে ছেড়ে দিয়ে বলে, আপনি এখানে কেন?
কিন্তু আমি তখন ওর কোমর জড়িয়ে ধরে ওর বুকের মাঝে শুয়ে হেসে চলেছি। দীপা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সে বুঝতে পারছে না আমি কেন হাসছি। আমি হাসি থামিয়ে বললাম, তুমি যে ঘুমের মাঝেও বকবক করো আমি তো জানতাম না। দীপা অবাক হয়ে ভাবে, এই রে, ঘুমের মাঝে কোনো উল্টাপাল্টা কিছু বলে দিলাম নাকি, যার জন্য উনি এমন হাসছে। দীপা আমতা আমতা করে বলে, কি কি বলেছি আমি? আমি বললাম, সেটা না হয় পরে বলছি, কিন্তু এখন আমি তোমাকে। এই বলে আমি হঠাৎ ওর সাথে যা করলাম তার জন্য ও একদম প্রস্তুত ছিল না। ভাবতে পারিনি আমি এমনটা করব। হঠাৎ আমি মাঝে মাঝে এমন কেন করি সেটাও কখনোই বুঝতে পারে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।